ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে ধাক্কা দিস? এই রাস্তা দিয়ে হাঁটার সময় কি চোখ মাথায় নিয়ে হাঁটিস? দেখে হাঁটতে পারিস না? আরে বাবা, তাই বলে আপনি আমার গায়ে হাত দিবেন? আমি তো ইচ্ছে করে আপনার গায়ে ধাক্কা দেইনি, ধাক্কা লেগে গিয়েছে, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমার কথা বলছিস? আরে কি আশ্চর্য মানুষ! আরে আপনি এত অভদ্রের মতো কেন আচরণ করছেন? আমি একজন ভদ্রলোক। এই তুই ভদ্রলোক? কোটটাই পড়লে কি ভদ্রলোক হওয়া যায়? ভদ্রলোক হচ্ছে আমরা। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটিস, চোখ মাথায় নিয়ে হাঁটিস আর বলছি ভদ্রলোক, তাই না? মনটা তো একদম গাড়াই। দেখুন, আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। আমি চাইলেই কিন্তু আপনার সাথে বাজে বিহেভ করতে পারতাম, কিন্তু আমি সেটা করছি না। আপনি এই ধরনের আচরণ করতে পারেন না, কারণ দোষ আমার একা না, আপনারও দোষ ছিল। আরে যা যা, তোর মতো কত ভদ্রলোক আমার দেখা আছে। সর এই মুহূর্তে এখান থেকে যা, না হলে কিন্তু আরো তোর দিব থাপ্পড় দিলে। যা যা এখান থেকে, যা যা। আশ্চর্য মানুষ বাবা। পাউল জানি লোক কোথাকার, সকাল সকাল মুডটাই নষ্ট করে দিচ্ছে। আরে বাবা রমেন, তুই এসেছিস, ভালোই হয়েছে। তোর জন্য বিয়ে ঠিক করা হয়েছে। তোর বাবা অনেক শখ করে 101টা মেয়ের ভিতর একটা মেয়ে সিলেকশন করেছে। বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? কি সব উল্টাপাল্টা কথা বলছো মা তুমি? কই গো রমেলের বাবা, তাড়াতাড়ি এসো, দেখো আমাদের রমেল এসেছে। কি বললে? রমেল এসেছে? হ্যাঁ, আরে বাবা তুই এসেছিস, চল 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 চল, আর দেরি করা যাবে না। মেয়ের বাড়িতে সবকিছু রেডি, কাজী রেডি, মেয়ে রেডি, মেয়ের বাবাকে বলা হয়েছে, খাবার দাবার রেডি, সবকিছু রেডি, চল। আরে বাবা একটু থামো না, আমি মাত্র বাসায় আসলাম। কি সব উল্টাপাল্টা কথা বলছো? কিসের কাজী? কার বিয়ে? কিসের বিয়ে? কেন বিয়ে করতে যেতে হবে? 101টা মেয়ে দেখে এই মেয়ে আমি ঠিক করেছি, বিয়ে যদি হয় এই মেয়ের সঙ্গে হবে। দিস ইজ ফাইনাল। চলো। আরে বাসায় আসলাম, বাসায় আর কোনো কথা নয়, চলো চলো বাবা, চলো। ধর, ধর, ধর। হ্যাঁ চলো। আরে বাবা, তুমি এই বাড়িতে আমার বিয়ে ঠিক করেছো? এই নোংরা পরিবেশে? না না, এই বাড়িতে আমি বিয়ে করতে পারবো না। আরে আমি কি এই বাড়ি পুরার বউ হিসেবে নিয়ে যাব নাকি? আমি নিয়ে যাব এই বাড়ির মেয়ে। শোন, 1 বছরের মধ্যে কিন্তু আমি নাতি নাতনি দেখতে চাই। তোর বাবা তো একদম ঠিক কথা বলেছে। এই বয়স হয়ে গেছে, আমাদের নাতি নাতকুর দেখতে ইচ্ছা করে না? আরে নাতি নাতকুর নিয়ে তো এখন আমরা খেলবো, হাসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখি চলে আসছেন। বাবা, হবতুল্লাহ ভাই আসছে, তাড়াতাড়ি আসো। কেমন আছেন আপনারা? হ্যাঁ জি জি ভালো। আসসালামু আলাইকুম। আপনারা যাই এসে বসছেন? হ্যাঁ এসে পড়ছে। আসেন আসেন, ভিতরে আসেন। ঠিক আছে চলেন চলেন। চল বাবা, আমার ব্যাগ নাও। চলেন চলেন দুলা ভাই। শুভ কাজে দেরি করতে নাই, জামা নূপুরকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি নূপুরকে নিয়ে আসছি। বস। তুই এখানে? আমি এখানে মানে? এই বাড়ি হচ্ছে আমার, আমাকে বলছিস আমি এখানে কেন? বাবা, তুমি এই বাড়িতে আমার বিয়ে ঠিক করেছো? কি ব্যাপার, তোরা দুজন দুজনকে চিনিস নাকি? হ্যাঁ বাবা, আমি চিনি, খুব ভালো করে চিনি। তোমরা যেই বাড়িতে আমার বিয়ে ঠিক করেছো না, সেই বাড়ির এই ছেলে একটা অমানুষ। আজকে আমি বাসায় আসার সময় রাস্তার মধ্যে ভুলবশত তার গায়ে শুধুমাত্র একটু ধাক্কা লেগেছিল, সামান্য একটা ব্যাপারে, এবং আমি তাকে সরি বলেছি। সে আমার কোনো কথা শুনতে না চেয়ে আমার সাথে কুকুর শেয়ালের মতো ব্যবহার করেছে, এমনকি সে আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে এবং বলেছে আমি নাকি অভদ্র। এই অমানুষের বোনের সাথে এই বাড়িতে সম্পর্ক করা সম্ভব না। তার কারণ, যে মানুষ মানুষকে মানুষ মনে করে না, তার বোনকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। চলো বাবা। ঠিক আছে চল। ভাইয়া, তোমার বেয়াদবির কারণে আজকে এত ভালো একটা ফ্যামিলি, এত হ্যান্ডসাম একটা ছেলেকে হাতছাড়া করলাম। ওকে আর কি বলবো, ওর দোষ তো আমি দিব না। বাবা, তুমি যদি একটু ভালোভাবে মানুষ করতা, একটু ভদ্রতা শিখাইতা, একটু ম্যানার্স শিখাইতা, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় শিখাইতা, যখন যা চায় সব আবদার পূরণ না করতা, তাহলে আজকে একটা ভদ্র ছেলে হইতো। ওর আচরণের কারণে পুরো ফ্যামিলির কারোর সামনে অপমানিত হইতো না। আমার জাস্ট আর কিচ্ছু বলার নাই। ভাইয়া, এখনো কি তোমার শিক্ষা হয় নাই? আমার তো মনে হয় না। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার লাজ লজ্জা বলে কিচ্ছু নেই।
জি আসসালামু আলাইকুম। আপনি পার্সেল অর্ডার করছিলেন না খাবারের? আমি খাবারটা নিয়ে এসেছি। 2 ঘন্টা পরে পার্সেল নিয়ে আসছেন, তাও খাবারের, আর আমাকে এখন পার্সেলটা আপনি নিতে বলতেছেন? হ্যাঁ ম্যাডাম, রাস্তা অনেক জ্যাম ছিল তো, তার জন্য 2 ঘন্টা লেট হয়ে গেছে। আসলে 2 ঘন্টা লেট হলেও আমি যে আপনাকে খাবারটা পৌঁছে দিতে পারলাম, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি। রাস্তায় জ্যাম না, হ্যাঁ বাহানা, কাজ চুরি করার বাহানা। তুই ইচ্ছা করে লেট করে আসছিস। আমি কেন বাহানা করব? আসলে আমাদের দেশের রাস্তার অবস্থা তো আপনি জানেন। রাস্তাঘাটের অবস্থা তুই আমাকে দেখাইতে আসতেছিস, তাই না? তুই নিশ্চিত রাস্তায় চা বিড়ি খাইছিস, এর জন্য তোর লেট হয়েছে, এখন আমাকে বাহানা দেখাইতেছিস। শোন, 2 ঘন্টা আগে খাবার অর্ডার দিছি, এই ঠান্ডা খাবার আমি কোনোদিনও নিব না। তোর পার্সেল তুই নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা। ম্যাডাম, আপনি কিন্তু খাবারটা গরম করে খেতে পারবেন। 2 ঘন্টা তো আসলে বেশি লেট হয় নাই, খাবারটা এখনো ভালো আছে। আমি কি করব না করব সেটা আমার তোর থেকে শিখতে হবে। খাবার গরম করে খাওয়ার জন্য কি আমি অনলাইনে অর্ডার করছি? আমি যেভাবে খাবার চাইছি তুই আনতে পারিস নাই, তুই এখন এই খাবার নিয়ে চলে যাবে, আমার সাথে বার্গেনিং করিস না। ম্যাডাম, আপনি যদি খাবারটা ফেরত দেন তাহলে কোম্পানি খাবারটা ফেরত নেবে না, আমার বেতন থেকে খাবারের টাকাটা কেটে রাখবে। ম্যাডাম, আমি সামান্য কিছু টাকা বেতন পাই, আমি এই সামান্য বেতন দিয়া আমার সংসার চালাই। আমার বাবাটা ঘরে অসুস্থ, আমার বাবার ওষুধ কেনা লাগে, অনেক টাকা খরচ হয়, মাস শেষে আমার বেতনের টাকা আমার সংসার চলে না। আপনি যদি খাবারটা ডেলিভারি না আনেন, আমার কোম্পানি এই খাবারের টাকাটা আমার স্যালারি থেকে কেটে রাখবো। আমার এত বড় ক্ষতি করেন না ম্যাডাম, আপনি খাবারটা নেন। 1 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাবি, না হলে তোর বসকে আমি ফোন দিয়ে তোর নামে কমপ্লেন করব। না ম্যাডাম, আমার এত বড় ক্ষতি করেন না, আমি আপনার পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম 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 তোরটা করেন ম্যাডাম। আল্লাহ, পেটুতে চাকরি করি, কয় টাকা বেতন পাই, এত বড় একটা লস, এত বড় একটা ক্ষতি আমার কেন হয় আল্লাহ? হ্যাঁ, বাবাকে রিলিজ দিছে রে, শুভ যায় নিয়ে আসতেছে। আমার অফিসের কাজের চাপের জন্য আমি যাইতে পারি নাই। বাবা আসো। আচ্ছা পরে ফোন দিচ্ছি। বাবা হ্যাঁ মা। ঠিক আছো তুমি? হ্যাঁ এখন ঠিক আছে মা, এখন ঠিক আছে। এই ছোট লোক, তুই আমার বাড়িতে কি করিস? মা তুমি জানো ওই দিন তোমরা কেউ বাসায় ছিল না, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি খাবার অর্ডার করছি। 2 ঘন্টা পর নষ্ট খাবার নিয়ে, ঠান্ডা খাবার নিয়ে আমার বাসার সামনে আসছে। এর জন্য তোর ঘাড় ধাক্কা দিয়ে থাপড়ে আমি বাসা থেকে বের করে দিছি। আয় ভাইয়া, ওরে এখনই বাসা থেকে বের কর। হ্যাঁ চুপ, তুই কাকে কি বলছিস? আজকে এই ছেলেটার জন্য আমার বাবার জীবন বেঁচে গেছে। বাবার আজকে ব্লাডের খুব প্রয়োজন ছিল, কোথাও ব্লাড খুঁজে পাচ্ছিলাম না, কাকে নিব কে দিবে কোনো কিচ্ছু হচ্ছিল না, এবং কি আমার রক্তের সাথে বাবার রক্ত কোনো মিল হচ্ছিল না। লাস্টে এই ডেলিভারি ম্যানটা উনি বাবাকে রক্ত দিয়ে বাবার জীবন বাঁচিয়েছে। তোরা আমার কথা বিশেষ না, তুই বাবাকে জিজ্ঞাসা কর। হ্যাঁ রে মা, তুই তো জানিস না কোথায় থেকে যেন ফেরেশতার মতো এসে হাজির হলো, আমাকে রক্ত দিয়ে আমার জীবন বাঁচালো। তা না হলে তুই আজকে এই বাবার মুখটা দেখতে পাতিস না। আসলে কি ম্যাডাম, আমি একটা ব্লাড ফাউন্ডেশনের সাথে জড়িত আছি। হুট করে আমাকে কল দিল, যে বললো যে আপনার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে একজন বয়স্ক লোক খুবই অসুস্থ, ইমার্জেন্সি রক্ত লাগবে। আমি দেরি না করে চলে গিয়েছি, গিয়ে স্যারকে রক্ত দিয়েছি। আজকেও আমার ডেলিভারি ছিল, 2 ঘন্টা লেট হয়ে গেছে। যদি আজকেও ডেলিভারিটা ঠিকমতো না নেয়, আমাকে স্যালারি থেকে কেটে নেবে। আপনি আমার এত বড় উপকার করেছেন, আপনার জন্য বাবা এখন সুস্থ আছে। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। ভাই একটা কাজ কর না, ওকে ওই দিনের টাকা আর আজকে যদি ওনার খাবারটা ফেরত যায় সেই টাকা সহ ওনাকে কিছু টাকা দিয়ে দেন না প্লিজ। না না, কি বলেন, উপকার করে যদি প্রতিদান নিতে হয় তাহলে এমন উপকার করে লাভ কি? না না বাবা, উপকারের প্রতিদান না। আমি একটা কথা বলি বাবা, এই ডেলিভারি করে কয় টাকা আর পাও? তার চেয়ে তুমি আমার মেয়ের অফিসে জয়েন করো। হ্যাঁ, আপনাকে দেখে শিক্ষিতও মনে হয়। আপনি একটা কাজ করুন, আপনার যত ফাইল সিভি আমার কাছে ড্রপ করে দেন, কালকে থেকে আপনি জয়েন করে ফেলবেন। সত্যি আমার একটা জব খুব দরকার। আমি যে চাকরি করি অল্প টাকা স্যালারি পাই, এতে আমার সংসার ঠিকভাবে চলে না। আমার বাবা খুব অসুস্থ, প্রতিদিন অনেক ওষুধ কেনার লাগে। আপনারা যদি আমাকে চাকরিটা দেন আমার অনেক উপকার হবে। আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তাহলে তো সব হয়েই গেল। তুমি তাহলে কালকে থেকে আপুর অফিসে জয়েন করছো। তাহলে আমি আসি। বাবা হ্যাঁ মা। বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। আচ্ছা মা, ঠিক আছে।
ছেলেটা কিন্তু অনেক ভদ্র, তাই না? হ্যাঁ, এত ভালো একটা ছেলে এই যুগে আর হয় না। এমন ছেলে পাওয়া খুব মুশকিল। আমার অবর্তমানে তুই আমার মায়ের গায়ে হাত তুলিস? তুই কি আমার মায়ের গায়ে হাত দেওয়ার? বল, বলস না কেন? হ্যাঁ, তোর কি বরের কাজ আমার নতুন করে শিখাইতে হবে? হ্যাঁ, ঢং করস। নূপুর! কি ব্যাপার, তুমি বাসায়, তুমি না অফিসের কাজে 7 দিনের জন্য বাইরে গেছো? হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা তোর এই কুকর্ম দেখানোর জন্য আমাকে এখানে নিয়ে আসছে, যাতে আমি সচক্ষে দেখতে পারি। ছি ছি, তুই এতটা খারাপ? আমার অবর্তমানে তুই আমার মায়ের গায়ে হাত তুলিস? তুই জানিস তুই যার গায়ে হাত তুলিস আমার কি হয়? সে আমার গর্ভধারিণী মা। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝতে পারবো না? তুই সব সময় আমার মায়ের উপর অত্যাচার করিস। তুমি কি করে জানলে? কিভাবে জানলাম শুনতে চাস? তাহলে শোন। স্যার, একটা কথা ছিল স্যার। কি কবা বলো। স্যার, আপনি যখন বাইরে যান মেম সাহেবের উপরে খুব অত্যাচার করে ছোট মেম সাহেব। আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আবার বড় মেম সাহেবের দ্বারা করায় উনি। স্যার, খাবার তো দেয়ই না, মাঝে মাঝে গায়েও হাত তোলে। তুমি সত্যি বলছো তো? সত্যি বলছি স্যার। আপনি চলে যাওয়ার পর বড় মেম সাহেবের কাপড় পর্যন্ত খুলে কাজের লোকের কাপড় পরায়, আর সবার কাছে পরিচয় দেয়। তার যে বন্ধু বান্ধব আসে সবাইকে বলে এবারই কাজের বুয়া। আমি কাজের লোক আর মেম সাহেব হলো কাজের বুয়া। স্যার, আমার কথা বিশ্বাস না হলে আপনি লুকিয়ে লুকিয়ে দেখতে পারেন স্যার। এবার বুঝতে পেরেছিস কিভাবে জানলাম? হ্যাঁ, এই আমার বাড়ি, আমার ঘর, আমি ইনকাম করি, আর আমার বাড়িতে আমার মা হয়ে থাকে চাকরানি। মা, ও মা, দিনের পর দিন তোমার ছেলের বউ তোমার উপর এত নির্যাতন করলো, তুমি একটা বড় আমার কাছে প্রয়োজন বোধ করলে না বলার জন্য? হ্যাঁ বাবা রে, আমি এত সব কথা কেন লুকাইছি জানোস? আমি চাই নাই শুধুমাত্র আমার কারণে তোকে সংসারে অশান্তি হোক, তুই কষ্ট পাস, কারণ আমার কলিজা যে তুই, তোর কষ্ট যে আমি সহ্য করতে পারুম না, তাই সব কষ্ট নিজে হাসি মুখে সহ্য করছি। তাই বলে এত অত্যাচার তুমি এইভাবে নিঃসহ্য করে নিবা? আর কি ভেবেছিস তুই আমার মায়ের উপর অন্যায় করবি, অত্যাচার করবি, সেটা আমি মুখ বুজে সহ্য করব না? এই তুই কে? তুই কি আমার মায়ের গায়ে হাত দেওয়ার? বল, চুপ করিস কেন? বলস না কেন? তুই কে যে আমার মায়ের গায়ে হাত দিবি? তুই আমার কামাই খাস। আমি তোর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, তোকে বিয়ে করে এবার এনেছি, তাই বলে এই নয় যে আমি তোর কাছে বিক্রি হয়ে গেছি। তোর সাহস কি করে হয় এই কথা বলিস না কেন? তোর সাহস কি করে হয় যে আমার মায়ের গায়ে হাত তোলার? তুই জানিস আমার এই মায়ের পায়ের নিচে আমার জান্নাত। এই তুই কি বুঝোস মা কি জিনিস? হ্যাঁ, তুই কি পারতি তোর মায়ের কাছে আমি হাত দিতাম মেনে নিতে? হ্যাঁ, পারতি না, কারণ তোর মাকে তুই সম্মান করিস। তুই যেমন তোর মাকে সম্মান করিস, আমিও আমার মাকে সম্মান করি। তুই 18 বছর তোর মায়ের কাছে ছিলি, আর বাকি জীবনটা আমার মায়ের কাছে থাকতে হবে। তুই তোর মাকে আপন মনে করিস, আমার মাকে আপন মনে করতে পারিস না? এই আমি যদি তোর মাকে আমার নিজের মায়ের মতো সম্মান দিতে পারি, তুই কেন পারিস না? হ্যাঁ, আমি বুঝে গেছি তোর সাথে আর আমার হবে না, তোর আর আমার বাড়িতে জায়গা নেই। আজকে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে, তোর সাথে আর আমি সংসার করব না। যেই নারী কিনা আমার মায়ের গায়ে হাত তুলতে পারে, সেই নারীকে নিয়ে একই ছাদের নিচে এক মুহূর্ত থাকবো না আমি। যা, বেরিয়ে যা। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, বেরিয়ে যা। আমার ভুল হয়েছে,
আমাকে মাফ করে দাও, আমি হাত জোর করে মাফ চাইতেছি। আমি আর মার সাথে কখনোই খারাপ ব্যবহার করব না। একটাবার তুমি আমাকে চান্স দাও প্লিজ। তোকে না বলেছি, আমি তুই চলে যা। আমি চাই না যে নারী একবার আমার মায়ের গায়ে হাত তুলেছে সে আমারই বাসায় একই বাসায় থাকুক। যা। মা, মা গো, তুমি তো আমার জান্নাত মা। তোমার গায়েও হাত তুলেছে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না মা। আমার মা তো আমার কাছে আমার জান্নাত। কাজী সাহেব, শুভ কাজে দেরি করতে নাই, বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেন। দাঁড়ান, এ বিয়ে হবে না। বিয়ে সাহেব, এটা আপনি কেমন কথা বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আরে এই এলাকার সবাই জানে আজকে আমার মেয়ের বিয়ে, আর আপনি বলছেন বিয়ে হবে না। আজকে যদি আমার মেয়ের বিয়েটা ভেঙে যায় তাহলে এই সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? বাবা, উনি তো ঠিক কথাই বলেছেন। কি এমন হলো যে তুমি হঠাৎ করে এসব কথা বলছো? বাবা, তুমি তো এই মেয়েটাকে পছন্দ করেছিলে ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। হঠাৎ করে কি এমনটা হলো যে বিয়েটা ভেঙে দিচ্ছ? শুনতে চাস? তাহলে শোন। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই এলাকার? হ্যাঁ। আচ্ছা, ওই যে শুভকে চেনেন? শুভ? হ্যাঁ চিনি, এটা আমার এলাকার ছেলে। আচ্ছা, ওর বোন কেমন? ওর মানে স্বভাব চরিত্র কেমন? ও নূপুরের কথা বলছেন? স্বভাব চরিত্র খুবই ভালো, কিন্তু কিন্তু কি? ওর মা 12 বছর আগে ওর বাপের ডিভোর্স দিয়ে চলে গেছিলো, কিন্তু এলাকার ওরা জ্বালায় খেতেছে। শোনেন, এই কথা আমি যে বলছি কারো বলি না। আসসালামু আলাইকুম। আরে আরেকটু উঠাও, আরেকটু উঠাও। বাবা, বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরে কথা বলতেছি। বাবা, ওই যে নূপুরকে চেনো? নূপুর শুভর বোন? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ শুভর বোন। আচ্ছা বাবা, এই নূপুরের স্বভাব চরিত্র কেমন? কি বলবো কাকা, মেয়ের তো স্বভাব চরিত্র ভালো, জানেন ওর মার চরিত্রটা অতটা ভালো না। তবে আমি একটু ওই পছন্দ করতাম আর কি। একটা চিঠি দিছিলাম এই নূপুরে। এই নূপুরের মা কি করছে জানেন? এই চিঠি সারা গ্রাম বইরে সবাই জানাইছে। শালিশ যাইকে আমার 50,000 টাকা জরিমানা আনছে। বলো কি? আরে এই মহিলা তো ভালো না। এই মহিলার বিয়ে হয়েছিল, মনে করেন যে শুভ আর এই নূপুর যখন হয় আজ থেকে 12 বছর আগে, এই মহিলার অত্যাচারে ওই যে শুভর বাপ ওই মহিলার তালাক মেরে দিয়েছে, একবার ডিভোর্স মেরে দিয়েছে। ঠিক আছে বাবা। কাকা, এই কথা যে আমি আপনাকে কইলাম, কারোর কাছে কইেন না। ওই মহিলা খারাপ কইলাম না, ওর আমার নামে শালিশ ডাকবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একই রিপোর্ট দিচ্ছে, এই মহিলা তো জঘন্য মহিলা। না না, এ বিয়ে হবে না। একজন ডিভোর্সি মহিলার মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হতে পারে না। যে মহিলা তার 2 সন্তানকে নিয়ে তার স্বামীকে ডিভোর্স করে আসে, তার মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হয়ে আমার ছেলেকে যে ডিভোর্স করবে না, তার কি গ্যারান্টি আছে? শেফা, তোর ভাইকে নিয়ে চলে আয়, এই বিয়ে হবে না। বাবা, এখন যদি এই মুহূর্তে তুমি এই বিয়েটা ভেঙে দাও তাহলে ওনাদেরও মান সম্মান যাবে, আমাদেরও মান সম্মান যাবে। তাছাড়া আমাদের এলাকার মানুষজনও তো জানে যে আজকে আমি বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছি। বিষয়টা তুমি একবার ভেবে দেখলে হতো না? বাবা, আন্টির ডিভোর্স হয়েছে 10-12 বছর আগে। হয়তোবা আঙ্কেলেরও দোষ থাকতে পারে, আন্টিরও দোষ থাকতে পারে। তাই বলে অতীত টেনে তুমি তো ভাইয়ের বিয়েটা ভেঙে দিতে পারো না। আঙ্কেল, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই মুহূর্তে আপনি আমার মার অতীতটাকে টেনে এনে আমার বোনের বিয়েটা ভাঙবেন না। আপনি যদি এই বিয়েটা ভেঙে দেন তাহলে সমাজে কারো কাছে আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। প্লিজ। বিআই সাহেব, আমার স্বামীর সাথে যে আমার ডিভোর্সটা হয়েছিল সেটা সম্পূর্ণটাই ছিল আমার দুর্ভাগ্য। সেখানে আমার একার কোনো দোষ ছিল না, সেখানে তারও দোষ ছিল। কিন্তু আমি চাই না আমার এই দোষের কারণে, ভুলের কারণে আমার মেয়েটা শাস্তি পাক, আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাক। আমাকে দয়া করেন বিআই সাহেব,
আমাকে দয়া করেন। কথায় আছে না, যেমন মা তেমনি তার ছা। আমি তো সেই মহিলার মেয়েকে আমার পুত্রবধূ করে সারাটা জীবন আমার সংসার জ্বালাতে পারবো না। চলে এসো, চলে এসো। আমি শরীফ চৌধুরী, একবার যে কথা বলি সে কথা নড়চড় হয় না। শেপা, তোর ভাইকে নিয়ে চলে আয়, চলে আয় বলছি। আপা বিয়ে যেহেতু হবে না, তাহলে আমি চলে যাই। মা, আজকে যা যা হলো তার জন্য কি আমি দায়ী? আমি কি আমার কোনো ভুলের শাস্তি পাইছি? দোষগুলা কি আমার ছিল? আমার কোনো দোষ ছিল না, আমার কোনো ভুল ছিল না। 12 বছর আগে তোমার করা ভুলের শাস্তি আমি এখন পাইতেছি। দোষ না থাকা সত্ত্বেও আমি শাস্তি পাইতেছি। আমি শাস্তি পাইতেছি না মা, আমার শাস্তি শেষ আমি নিজেই করব। আজকে তোমার ভুলের জন্য আমাদের 2 ভাই বোনের জীবনে কি নেমে এসেছে। তোমার জন্য আমি এই সমাজে আমার বাবার পরিচয় দিতে পারি না। আজকে যদি আমার বোনের কিছু হয় না, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। সত্যি তো 12 বছর আগে যে ভুলটা করেছি, নিজের জেদের কারণে সংসার ছেড়ে চলে এসেছে। আজকে শুধুমাত্র সেই ভুলের জন্য এই দিনটা আমাকে দেখতে হলো। কি সমস্যা? বেটা কি হয়েছে বাবা? কথা তো বাবা কি হয়েছে? কি বাবাজি? আমি বলেছিলাম যে তোমার বাবাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। জামাই বাবাজি, তোমার এত বড় সাহস, তুমি আমাদের সামনে আমাদের মেয়ের গায়ে হাত তুললে? আপনাদের যতদিন খুশি অতদিন থাকবেন, কোনো সমস্যা নাই। আপনারা আমার পাশে থাকবেন, এই নিয়ে আবার কথা বলতে হবে নাকি? এই কাটো ফোনটা, কাটো। আরে আপনারা আসেন, সমস্যা আসেন আসেন। চুপ করো না। আব্বা মারছে, তুমি রাগারাগি করতেছো কেন? এই তোমাকে বলেছি না বারবার করে, তোমার বাবা মাকে আমি এক বিন্দু সহ্য করতে পারি না, তারপরে তারা কেন এই বাড়িতে আসছে? তুমি জানো না তোমার বাবা মার কারণে আমি গ্রামে গিয়ে থাকি না, শহরে এসে ফ্ল্যাট নিয়ে থাকি, তারপরে তারা এখানে আসছে। এটা তুমি কেমন কথা বলছো? বাবা মা আমাদের বাসায় আসবে না তো কাদের বাসায় আসবে? আচ্ছা, তোমার বাবা মার কি কোনো কমন সেন্স নেই? তারা কি জানে না আমার বাসায় 2টো রুম, একটা রুমে আমি আর তুমি থাকি, আর একটা রুমে আমার বাবা মা আসতে থাকে। এখন যদি তারা আমার বাসায় আসে, তাদেরকে কোথায় থাকতে দিব? ওই যে চলে আসছে, যাও এখনই গিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, নাহলে কিন্তু আমি তোমার সংসার করবো না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসছে। যেই ছেলে ফোন দিছে তাদের আসতেই হবে। বাবাজি, বাবাজি মানে কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? বেটা কি হয়েছে বাবা? কথা তো বাবা কি হয়েছে? কি বাবাজি? আর জীবনে কোনোদিন আমার বাড়িতে আসবি না, ঠিক আছে? এই তুমি কি বলছো জামাই? আমি তখনই বলছিলাম আমি যাব না, তুমি জোর করে নিয়ে আসলা। দেখছো, ঘাট ধরে জামাই বাড়ি থেকে বের করে দিল। এর চেয়ে আত্মহত্যা করো ভালো। তুমি যাই কও না কেন, আমি এমনি যাবো না। আমি আমার মায়ের সাথে কথা না কয়ে এইখান থেকে এক পাও সরম না। চুপ, আর কোনো কথা নাই। চলো চলো, আমি যাবো না। চলো। বললাম না আমি মায়ের সাথে কথা কব। অবশেষে তোমার কথাই রাখলাম। দিয়েছো ঘাড় ধাক্কা দিয়ে বের করে? হ্যাঁ, তুমি যা বলেছো একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। একদম ঠিক কাজ করছো, একবার আমার মনের মতো কাজ করছো। এখন মনে হইতেছে তুমি আমার জামাইয়ের মতো কাম করছো। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি যখন তোমার আব্বা আম্মুকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলাম, আমার না খুব খারাপ লাগতেছিল। কি? আমার বাবা মাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো? তুমি তো বললে। আমাকে আগে বলবে না যে আমার বাবা মা এসেছে। সরো দেখি, সরো। বাবা মা তোমরা কেমন আছো? আর কেমন আছি? তোর বাড়িতে আসার পরে জামাই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, আর তুই বলতেছিস কেমন আছিস? আমি চলে গেলাম। তোর মা? না বাবা, তোমরা কোথাও যাবে না। আজকে রাতে ভিড় করে ছাড়বো। ও আমাকে না বলে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। চলো ভিতরে চলো। আজকে যদি একটা ভিড় না করছে না, আমি তোমাদের মেয়ে না। আসো ভিতরে, আসো মা, আসো বাবা। এই তোমার এত বড় সাহস
আমার কি দোষ? তুমি তো বললে। আমি বলেছি বলে আমার বাবা মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? আমি বলেছিলাম যে তোমার বাবাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। জয় বাবাজি, তোমার এত বড় সাহস, তুমি আমাদের সামনে আমাদের মেয়ের গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি। কেন আপনার মেয়ের গায়ে হাত তুলেছি আপনি বুঝতে পারেননি? আপনার মেয়ে বলেছে আমার বাবা মা যদি এই বাড়িতে আসে আমি যেন আমার বাবা মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিই। ও বুঝতে পেরেছি, চোপার জোর কমাইতে পারো নাই, কারণ তুমি তো ডান্ডা মারো না। এই যে দেখো তোমার শাশুড়িকে এত বছর ধরে ডান্ডা মারে চোপার জোর কমায় রাখছি। তুমিও যদি আমার মেয়ের চোপার জোর কমায় ডান্ডা মারতা, আমার মেয়ে এইরকম করতে পারতো না। এই চলো। বাবা তোমরা কোথায় যাচ্ছ? খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। তুই যেদিন মানুষ হবি, যেদিন তোর শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে পারবি, সেদিন আমাকে বাবা করে ডাকবি। বাবা তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। মাই তো আমাকে বলেছে শ্বশুর শাশুড়িকে যেন পায়ের নিচে রাখি, যাতে করে তারা মাথায় না উঠতে পারে, তারা যেন আমার কথায় উঠে আর বসে। তাই আমি আমার শ্বশুর শাশুড়ির উপর অনেক নির্যাতন করেছি, তাদেরকে অনেক অপমান অপদস্থ করছি, বাসায় ঠিকঠাক মতো আসতে দেই না। ও তাহলে তাহলে এই, হ্যাঁ, আজকে বাড়ি চলো, ডান্ডা মেরে তোমাকে ঠান্ডা কেমন করে করতে হয় আমি ভালো করে জানি। চলো। বাবা বাবা মাকে মেরো না কিন্তু। আমার তো ভয় করতেছে, এখন কি হবে? ভয় করতেছে না? এই তোর কারণে আমার সংসারে অশান্তি, আমার বাবা মাকে আমি দেখতে পারি না, তাই তো? হ্যাঁ, আজকের পর থেকে তোকে এই বাড়ির চাকরানি বানিয়ে রাখবো, আর আমার বাবা মাকে আমি এই বাড়িতে রাজরানি বানিয়ে রাখবো। সূর্য তুমি যাই করো না কেন, আমি আজকে বুঝতে পেরেছি তোমার বাবা মাও যেমন আমার বাবা মাও ঠিক তেমন। আমরা দুইজনকে এখন থেকে বাবা মা হিসেবেই দেখবো। তুমি আমাকে ক্ষমা করে দাও, যা করেছি এখন আমাকে মাফ করে দাও। ক্ষমা আমার কাছে না, ক্ষমা বাবা মার কাছে চাইবা। চলো বাবা মাকে আনতে যাই। যান বাড়ি থেকে বের হন। মা চলো। আবার কেন আসছো বলো? শুভ, বাবা, বাজান, বাজান তুই হাসছিস? আমি তো আসছি, কিন্তু তুমি এই রোদ্রের মধ্যে এই মাঠের নালা পরিষ্কার কেন করতেছো? সবই আমার কপাল, কপালে লেখা ছিল বাবা। তুই নাকি কোনো টাকা পয়সা পাঠাস না, আজ কতদিন তোর কোনো খোঁজ খবর নাই। তাই তো আমি বাধ্য হয়ে আমার সমস্ত সম্পত্তি আমার ছোট ছেলের নামে লিখে দিয়েছি। আমার বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। শুনবি? তাহলে শোন। এই যে শুনেন, বাজারে যান, যে তেল নিয়ে আসেন। বৌমা, এই সকাল থেকে অনেক কাজ করলাম। বাথরুমে কাপড় রাখছিলে, কাপড়গুলো ধুইলাম, ফার্নিচারগুলো মুছলাম, সারাটা বাড়ি মুছে বাইরে মুছতে আসছি। আমার শরীরে আর কুলাচ্ছে না মা। শরীরে কুলাচ্ছে না মানে? শরীরে কুলাচ্ছে না বললেই হবে? খাওয়ার সময় তো গাবলা ভরে ভরে খান, কাজের বেলায় কাজ করতে ইচ্ছা করে না না? চুপচাপ যান বাজারে, যা তেল নিয়ে আসেন। ধরেন। বৌমা, তোমার মা তো শুয়ে বসেই থাকে, তোমার মাকে দাও না, আস্তে আস্তে গিয়ে তেল নিয়ে আসুক। কি দেখছস? আমি বলছিলাম না যে তোর শ্বশুর আমার শুয়ে বসে থাকা দেখতেই পারে না। আচ্ছা বিআই সাহেব, আপনি যখন গাবলা ভইরে ভইরে খান তখন তো একবারও কর না, বিআই সাহেব আসেন আমার সাথে একটু খান। শুনেন, এই বাড়িতে আপনার থাকতে হলে কাজকর্ম করে তারপর থাকতে হবে, নাহলে খাবার দাবার সব বন্ধ হয়ে বাড়ি থেকে বের করে দিব। ভুলে যেও না, এটা আমার বাড়ি। এই বাড়ি থেকে গেলে তোমরা মা বেটি যাবে, আমি না। আমরা এই বাড়ি থেকে যাব? হ্যাঁ, আর এক মুহূর্ত আপনার এই বাড়িতে জায়গা নেই। আপনি যান, 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 বাড়ি থেকে বের হন। আপনার কাছে একটু বিপদে পড়ে, আপনার খেতে তো অনেক লোকই কাজ করে,
আমারই যদি একটা কাজের ব্যবস্থা করে দেন। কি কম জামাল ভাই, আপনি কাজ করবেন খেতে? আপনার বাড়ি আমরা কাজ করছি কত, আজকে আপনি খেতে কাজ করতে আইছেন? এটা কি করে সম্ভব? আপনি যদি খেতে কাজ করেন তাহলে মানুষে কি করব? আপনার এক ছেলে থাকে বিদেশে আর এক ছেলে ব্যবসা করে, আপনারা কি এই কাজ করলে মানায়? সবই আমার কপাল। আমার কপালে বিদেশের টাকাও নাই, ব্যবসার টাকাও নাই। আপনি যদি একটু দয়া করেন তাহলে আমি পেটে ভাতে বেঁচে থাকতে পারবো, না হলে রাস্তায় না খেয়ে মরে থাকতে হবে। ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে কালকে সকালে কোদাল আর কাছি নিয়ে আইসেন, ওরা দক্ষিণের খেতে কাজ করবেন। ঠিক আছে ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি কাল সকালে ঠিক দক্ষিণ খেতে মাঠে চলে যাব। শুনলি তো বাবা আমার সাথে ওরা কি করেছে? ওরা তোমাকে যেই বাড়ি থেকে বের করে দিয়েছে, আজকে আমি তোমায় নিয়ে যে ওদের কাছে জিজ্ঞেস করব, আজকে যে ব্যবসা করে তোরা খাচ্ছিস, যেই বাড়িতে ঘুমাচ্ছিস, সেটা কার টাকায়? তোমার সাথে যে অন্যায় করেছে না, সেই অন্যায়ের আমি পই পই হিসেব নিয়ে নিব। তোমাকে আর আমি ওদের মধ্যে কাজ করতে দিব না। চলো, তোমাকে আর কাজ করতে হবে না। আজকে ওদের একদিন কি আমার একদিন, ওইগুলো রাখবা, ওগুলো কিচ্ছু ধরবা না। তুমি চলো। 2 কেজি গরুর মাংস আর 1 কেজি চিংড়ি মাছ, তাই তো? খাসির মাংসের কথা ভুলে গেলে? ওহো হ্যাঁ, তুমি তো খাসির মাংসের কথা বলেছিলে। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু নিয়ে আসবো। আজ তোর শাশুড়ি যে ইলিশ মাছ পছন্দ করে, 5টা ইলিশ মাছ আনিস। দেখছো বাবা, দেখছো? হ্যাঁ, আরে আমি ইলিশ মাছ খেতে পছন্দ করি। তোমার বাসায় আসলে না আমি একটু ইলিশ মাছই খাই, আর তোমার বাবা সেই খাওয়া নিয়ে আমাকে খোঁটা দিচ্ছে। এটা কি সহ্য হয় বলো? বাবা তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি আমার বউর সাথে মিলেমিশে থাকতে পারো না বলে আমার বউ তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি আবার এখানে চলে আসছো। 2টা দিন তুমি বাড়িতে ছিলে না, খুব শান্তিতে ছিলাম, আবার কেন আসছো বলো? শুভ, আমরা 2 ভাই বেঁচে থাকতে আমার বাবা কেন পরের খেতে নাল পরিষ্কার করে? ও শাশুড়ির জন্য 2 কেজি গরুর মাংস, চিংড়ি মাছ নিয়ে এসে আরামায়েশ করে খাওয়ানো হচ্ছে, আর নিজের বাবাকে কিনা বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিয়ে ওই পরের খেতে নালের চাষা বানিয়েছিস। কি হলো, কথা বলছিস না কেন বল? আসলে ভাইয়া আমি তো কিছু জানি না, আমার বউ জানে, ও বের করে দিয়েছে। বেশ করেছো, ওনাকে বের করে দিছি। আমি আপনাকে বলতেছি যে কেন ওনাকে আমি বের করছি। ওনাকে আমি বলছি একটু তেল আনতে, উনি তেল আনতে পারবে না। উনি বলে আমার মাকে তেল আনতে। আমার মা কিছুদিনের জন্য এই বাড়িতে আসছে বেড়াইতে, আমার মা কিনা যাবে দোকানে তেল আনতে। এর জন্য ওনাকে আমি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি। চুপ, একটাও কথা বলবে না। তুমি এই বাড়ির বউ, তুমি কার বাড়ি থেকে আমার বাবাকে বের করে দিয়েছো? বাড়ি আবার কার? বাড়ি আমার স্বামীর। আমার ইচ্ছা, আমার যখন খুশি যাকে খুশি আমি বাড়িতে আনবো, যখন খুশি বের করব। ওনাকে আমার ভাল লাগেনি, আমি বের করে দিছি। আপনার কি প্রবলেম? প্রবলেম তো আছেই। তুমি কি মনে করছো এই বাড়িটা তোমাদের? কখনোই না। আমি বিদেশের মাটিতে মাথার গাম পায়ে ফেলে এই বাড়ি করার জন্য আমি টাকা পাঠিয়েছি। কিরে তুই চুপ করে আছিস কেন? তুই যে ব্যবসাটা করছিস সেই ব্যবসাটা আমার টাকাই করছিস। তোমার হাজবেন্ডের একবেলা নুন কিনে নিয়ে আসার ক্ষমতা নেই, সে কিনা করবে এই বাড়ি। কি বলছিস বাবা? ও যে আমাকে বলতো তোর কোনো খোঁজ খবর নাই, তোর সাথে কথা হয় না। আমি অনেকবার বলছি যে আমাকে বড় ছেলের সঙ্গে একটু কথা বলতে দে, আমি একটু কথা বলবো। ও কখনো আমাকে দেয়নি। ও শুধু বাহানা করতো, আজ না কাল, কাল না পরশু। তারপর আমাকে বলল তোমার ছেলের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমি তো জানি, আমি তো ভেবেছিলাম আমার ছেলে বোধহয় হারিয়ে ফেলেছি। তুমি কাঁদবে না। কে নিয়ে ভালো আছিস, শুধু ভালো রাখিসনি তোর জন্মদাতা পিতাকে। এই মুহূর্তে তুই তোর এই কালনাগিনী বউ আর শাশুড়িকে নিয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি। বের হয়ে যা এখান থেকে। দাঁড়া, এ বাড়ি থেকে যদি কেউ বের হয়ে যায় সেটা তোর কালনাগিনী শাশুড়ি। এরপরে আমার এ বাড়ির 30 সীমানায় যেন আপনাকে আমি না দেখি। আপনি আসতে পারেন, ভদ্রভাবে বলছি আসুন, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। যান। শোনো বৌমা, একটা কথা মাথায় রেখো, যেদিন থেকে তুমি এ বাড়িতে এসেছো সেদিন থেকে তুমি এ বাড়ির বউ।
মার সঙ্গে যখন তুমি বেশি কথা বলবে সংসার টিকে রাখতে পারবে না, কথাটা মাথায় রেখো। বুঝতে পেরেছো? দেখলি, যেই বাবাকে তোরা দুইজন এই বাড়ি থেকে বের করে দিয়েছিলি না, আজকে সেই বাবাই তোকে বাড়ি থেকে বের করতে চায়নি। একেই বলে বাবা। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এ ধরনের কাজ করবো না বাবা। না না বাবা, না, ক্ষমা চেতে হবে না, তুই ওঠ। আরে সন্তান যতই ভুল করুক, বাবারা সবসময় তোমার সন্তানকে ক্ষমা করে। তোরা দুজন যে আমার দুই নয়নের আলো, আমি কাকে ছেড়ে কাকে নিয়ে থাকবো? চল সবাই ঘরে চল, ওই যে তোর ভাইয়ের সুটকেসটা নিয়ে আয়। এসো বৌমা, চল। এই যে এটা তোমার বড় ভাই, সালাম করো। দাঁড়াও, এই মাইয়াটা কে? আমি বিয়ে করেছি, ওরে আবার বিয়ে করলাম আর কি। ওরে আল্লাহ রে, এইটা তুমি কি করলা? তার সে মাটি ফাঁক করে দাও, আমি ভিতরে ঢুকে যাই। আমার তো সহ্য হইতেছে না। ওরে সূর্য, আমার কপাল পুড়ছে রে বাজার। শুভ কই গেলি? শেফা, দেখে যা তোর বাজার কি করছে। সারা জীবন খালি নাকে কান্দন, নাকে কান্দন, নাকে কান্দন। কোথায় বিয়ে বাড়ি? বিয়ে করে নিয়ে আসছে, উৎসব করবে, ছেলে মেয়েকে একশো ভালো কথা। বাসন টাসন সাজাও, সবকিছু রেডি করো, ফুল টুল আনতে বলো। বিয়ে বাড়ি এটা? কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? কি এই বাবা, তোমার মাথা চুপি কেন? এগুলা কি? আর উনি কে? তোর নতুন মা। কি? বাবা, তুমি কি না এই বয়সে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো? কারণ কি বাবা? কিসের জন্য তুমি বিয়ে করেছো? বাবা, যেখানে আমাকে বিয়ে দেওয়ার কথা, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এদিকে বড় ভাইয়ের বিয়ে হয় না, ছোট ভাইয়ের বিয়ে হয় নাই, আর তুমি নিজে একটা ছোট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো, যে মেয়ে কিনা আমার বয়সী। আরে তোদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে নাকি? 5 বছর পরেও তোদের বিয়ে করলে চলবে, কিন্তু আমার বয়সটা একবার দেখবি তো। আমার স্বপ্ন আমি বিয়ে করব। আমি যদি এই বয়সে বিয়ে না করি, কবরে গিয়ে বিয়ে করবো নাকি? তোমার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, তোমার ঘরে বিয়ের উপর একটা মেয়ে আছে, আমরা না হয় ছেলে, পরে বিয়ে করলে সমস্যা নেই, তো মেয়ের তো বিয়ে দেওয়া উচিত, তাই না? আর তুমি কি না এই বয়সে এসে তুমি নিজে বিয়ে করেছো? হ্যাঁ বাবা, ভাইয়া তো ঠিক কথাই বলছে। তুমি এই বয়সে যে একটা বিয়ে করে নিয়ে আসলে, আমরা এখন সমাজে মানুষের কাছে কি করে মুখ দেখাবো? বাইরে গেলে মানুষ আমাদেরকে সিসি করবে, বলবে বাড়িতে বিয়ে উপযুক্ত ছেলে মেয়ে থাকতে ওর বাবা কিনা আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। তোমাদের সবার কথা শেষ হয়েছে, এখন আমার কথা শুনো। আমার খুব অল্প বয়সে আমার দাদি আর মা মিলে আমার বিয়ে ঠিক করে। আমি তখন কলকাতায় পড়াশুনো করি। হঠাৎ করে আমাকে ফোন করা হয় বাড়ি আসার জন্য। দাদি সিরিয়াস। আমি বাড়ি আসার পরে আমাকে জোর করে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয় গ্রামের একজন অশিক্ষিত মহিলার সঙ্গে, যে মহিলার শুদ্ধ ভাষায় কথা পর্যন্ত বলতে পারে না। আমি কিচ্ছু বলতে পারি না সেদিন। আমি আমার মা আর দাদির কথায় আমি সেই রাতে বিয়ে করতে বাধ্য হই। বিয়ে করে যখন বাড়িতে নিয়ে আসি, আমি তার সাথে প্রথম রাতে যখন কথা বলতে যাই, আমি জার খেয়ে যাই। আমার শিক্ষা দীক্ষা কোনো কিছুর সঙ্গেই তার কোনো মিল নেই। তারপর শুরু হয় আমার জীবন সংসার। একের পর এক 3টি সন্তান জন্ম দেয় তোর মা। আমার ইচ্ছা ছিল তাকে গড়ে মানুষ করা, কিন্তু তার ইচ্ছা ছিল না। আমি দামি দামি কাপড় এনে দিতাম, সে ওই নর্মাল কাপড়গুলোই পরত। আমি তাকে গহনা এনে দিতাম, আমি তাকে কসমেটিক্স এনে দিতাম, সে কখনো সেগুলো ইউজ করতো না। আমি কিছু বলতেও পারিনি। তখনও মা বেঁচে, তখনও দাদি বেঁচে। 3টি সন্তান হওয়ার পর আমার দাদি মারা গেল ঠিকই, কিন্তু আমার উপর একটা বোঝা চাপিয়ে দিয়ে গেল। আমি যেন তাকে কোনোদিন কোনো রকম কিছু বলতে না পারি। সব কিছু মেনে নিতাম, কিন্তু আমার মনের ভিতরে একটা স্বপ্ন সবসময় লালন করে চলতাম। আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংগ্রাম শুরু করলাম। তোদেরকে লেখাপড়া শেখানো, তোদেরকে ভালো ইউনিভার্সিটিতে পড়ানো, এইসব ছিল আমার স্বপ্ন। আমি সেটাই করলাম। তোকে বাইরে পাঠালাম পড়াশোনার জন্য, তোকে ভালো ইউনিভার্সিটিতে পড়ালাম, তুই এখনো পড়াশুনো করছিস। আমি তোদেরকে কি দেইনি? টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু দিয়েছি,
বিনিময়ে ছোট্ট এই জিনিসটা আমি তোদের কাছ থেকে নিয়েছি, সেটা হলো আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি তাকে বিয়ে করেছি। এ আমার অবশ্যই বিয়ে ছিল, আজকে আমার জীবন সঙ্গিনী। আমার কি কোনো স্বপ্ন থাকতে পারে না? আমি একটা মানুষ না? আমার কি ইচ্ছা হয় না হানিমুনে নিয়ে যাওয়া, ঘুরতে যাওয়া, সমুদ্রে স্নান করা, বিদেশে যাওয়া? তোর মাকে আমি কোনোদিন নিতে পারিনি। আমি যথেষ্টবার বলছি, সে ওই বাড়ি ছেড়ে বেরোয়নি। মানে আমি তো একটা মানুষ, তাই না? হ্যাঁ, তোদের কাছে হয়তো আমার বয়সটা অনেক বেশি লাগছে, কিন্তু মনের দিক থেকে আমি এখনো তোদের মতোই। আমি মনের দিক থেকে এখনো বুড়ো হইনি। অত কষ্ট ছিল না আমার। আমি তখনও চেয়েছিলাম, আজও চাই, কিন্তু তোর মা কখনো তা করেনি। আমি তোর মার বাহ্যিক চেহারায় কিন্তু ইগনোর করি নাই, আজও ইগনোর করি না। কিন্তু এটা আমার একটা স্বপ্ন ছিল, যে স্বপ্ন পূরণ করার জন্য তোদেরকে কাউকে কিছু না বলে আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। তোমরা বলেছ তোমরা সমাজে কেমন করে থাকবে, তাই না? হ্যাঁ, তোমরা কিভাবে সমাজে থাকবে সে ব্যবস্থাও আমি করব। আমি যখন এত কিছু তোমাদের জন্য করেছি। বড় খোকা, সবই তো শুনলি। এখন তুই বল, প্রতিটা মানুষের তো একটা স্বপ্ন থাকে, ভুল হোক শুদ্ধ হোক, সে স্বপ্নের লক্ষ্যে সে একদিন পৌঁছে। মনে কর আজকে আমি তাই পৌঁছেছি। হ্যাঁ বাবা, বুঝতে পারলাম তোমার জীবনটা অনেক কষ্টের ছিল, তুমি অনেক কিছু মেনে নিয়েছো। আর হ্যাঁ, এটাই বাস্তব, পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের অনেক কিছুই মেনে নিতে হয়। কিন্তু বাবা, তুমি এই বয়সে এসে যে কাজটা করলে, হয়তো তুমি কি ভাবছো জানি না, কিন্তু এই সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। এখন তোমার বিচারটা তুমিই করো, সন্তান হয়ে তো আর আমরা তোমার বিচার করতে পারবো না। ঠিক আছে, আমার বিচার আমি নিজেই করছি। শোনো সূর্য, শেফা, শুভ, তোমাদের সবাইকে বলছি, আমার অফিস, আদালত, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। সমাজের কাছে যেন তোমরা হেয় প্রতিপন্ন না হও, সেসব ব্যবস্থা আমি করে যাচ্ছি। আমি শুধু নিয়ে যাচ্ছি আমি যাকে বিয়ে করেছি, তাকে নিয়ে তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ তোমাদেরকে কোনো কথা বলতে পারবে না, কোনো কটু কথা বলতে পারবে না। তোমরা ভালো থাকবে, এটাই আমি দোয়া করব। আমি আমার বাকি জীবনটা আমার মতো করে কাটাতে চাই। এসো। তোর বাসান তো তার মতো ডায়লগ দিয়ে গেল। বলতে পারিস এখানে আমার কি দোষ ছিল? আমি যখন ছোট, বিয়ে কি বুঝেই নাই, জোর করে আমাকে তো বিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তোর বাবা তার সোসাইটির সাথে যেভাবে আমি মিশতে পারি সেইভাবে বারবার আমাকে চেষ্টা করছে, কিন্তু জানিস বাসান, আমি সেটা করি নাই। কিসের জন্য করি নাই? তোর দাদি বারবার আমাকে কইছে অন্য কোনো সোসাইটির সাথে তুমি মিশতে পারবা না, এই বাড়ির বাইরে তুমি যাইতে পারবা না। আমি শুধু তার কথাই রাখছি। ঠিক আছে মা, আসলে তোমার কোনো দোষ নেই, আসলে পরিস্থিতি অনেক কিছু বাধ্য করে। তুমি কষ্ট পেও না, বাবার ভালোর জন্য অনেক ত্যাগ করেছে। এখন তুমি তোমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য একটু না ত্যাগ করো। আচ্ছা শোনো না, আমাকে 2 লাখ টাকা দাও না। 2 লাখ টাকা দিয়ে কি করবে? মার্কেটে একটা নতুন ডায়মন্ড রিং আসছে, এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার নিতে হবে এর জন্য। আরে 2 দিনে 10 লাখ টাকার মার্কেট করে দিলাম, আবার তোমার মার্কেটের দরকার হলো? 10 লাখ টাকা শপিং করছি তো করছি, তাতে কি হয়েছে? এটা তো নতুন আসছে, আর আমার ওই ডায়মন্ড রিংটা লাগবে। এই 3 দিনে 15 লক্ষ টাকা খরচ করছি, এভাবে খরচ করলে তো রাজভান্ডারও শূন্য হয়ে যাবে। মানুষ নিজের বউদের জন্য তাজমহল বানায় দেয়। তুমি যদি আমার খরচ এফোর্ড করতে না পারো, তাহলে আমাকে কেন বিয়ে করছো? আমার ভরণ পোষণ তোমার দিতে হবে, যেভাবে আমি চাবো ওইভাবে। তুমি আমাকে টাকা দিবা কিনা সেটা বলো। এই নাও চেক, ব্লাইন্ড চেক আছে, সিগনেচার করা, টাকার অঙ্ক বসিয়ে নিও, যাও। এই শেষ বয়সে এসে আমি কি করলাম?